নেক্সট দেখ কি পড়ছি, অতটা ইম্পর্টেন্ট নয় কোশ্চেনটা, তবু আমি বলে দিচ্ছি। ডিফারেন্ট টাইপ অফ বিল অফ এক্সচেঞ্জ, কত ধরনের বিল অফ এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? তো বিল অফ এক্সচেঞ্জ কত ধরনের হয়? প্রথম হচ্ছে একটা যে ইনল্যান্ড বিল, ঠিক আছে? একটা ইনল্যান্ড বিল বলছি, সব মানে বলে দেবো। বিল অফ এক্সচেঞ্জ কত ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে ইনল্যান্ড বিল, আর একটা কি ফরেন বিল। ফরেন বিল নাম তো শুনছিস, পরে আমি বোঝাচ্ছি। ডকুমেন্টারি বিল, ফিকটিসিয়াস বিল, জয়েন্ট বিল, অ্যাম্বিগিয়াস বিল, অ্যাকোমোডেশন বিল, আর হচ্ছে বিল ইন সেটস, ঠিক আছে? বিল ইন সেটস। তাহলে কটা রকমের বিল বললাম? 8 রকমের বিল আছে। বাট আমি বারবার বলছি এটা তো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু জানার জন্য পড়ছি কত রকমের বিল হয়, বিল কত রকমের হয়। একটা ইনল্যান্ড বিল, একটা হচ্ছে তোমার ফরেন বিল, একটা ডকুমেন্টারি বিল, একটা ফিকটিসিয়াস বিল, একটা জয়েন্ট বিল, একটা অ্যাম্বিগিয়াস বিল, একটা অ্যাকোমোডেশন বিল, আর একটা বিল ইন সেটস। তো প্রথমে হচ্ছে ইনল্যান্ড বিলটা পড়বো। আমি আগের দিন বলেছিলাম ইনল্যান্ড বিল অফ কি বলেছিলাম ওটা, ইনল্যান্ড হস্তান্তরযোগ্য মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আগের দিন বলেছিলাম ইনল্যান্ড নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি, আজকে পড়ছি ইনল্যান্ড বিল অফ এক্সচেঞ্জ। ইনল্যান্ড মানে কি, দেশের মধ্যেই। ধর আমি যে কারোর সঙ্গে ট্রানজ্যাকশনটা করছি সেটা যদি আমার দেশের মধ্যেই হয় সেটা হচ্ছে ইনল্যান্ড, বলেছিলাম তো। তো এখানে কি বলেছে, যে একই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন চালানোর জন্য যে সমস্ত হুন্ডি ব্যবহার করা হয় তাকে বলে ইনল্যান্ড। আর ফরেন কাকে বলে, ফরেন বিল কোনটা বলে, ধর একজন ফরেনে থাকবে আর একজন দেশে থাকবে, বোঝা গেল তো? একজন ফরেনে একজন দেশে, এরকম হলে তখন তাকে বলে ফরেন বিল। কি বলেছে, কোনো হুন্ডির লেখক মানে ড্রয়ার যখন দুটি পৃথক দেশের নাগরিক হয়, বুঝতে পারলি? যখন দুটো আলাদা দেশ, ধর একটা বাংলাদেশে আছে একটা ভারতে আছে, এরকম যদি হয়, ড্রয়ার ধর বাংলাদেশে, ড্রয়ি ধর ভারতে, বা উল্টো ড্রয়ি ধর বাংলাদেশে, ড্রয়ার ধর ভারতে, তাহলে এরকম হলে তখন তাকে বলে ফরেন বিল। নতুন করে বলার কিছু নেই এখানে। তাহলে ডকুমেন্টারি বিল কি বলেছে, অনেক সময় বাণিজ্যিক হুন্ডির সঙ্গে পণ্যের মালিকানার দলিল, অনেক সময় বাণিজ্যিক হুন্ডির সঙ্গে, বাণিজ্যিক হুন্ডি বুঝতে পারছিস তো, বিল অফ এক্সচেঞ্জের সঙ্গে পণ্যের মালিকানার দলিল, যেমন চালানি রসিদ, চালান, বিমাপত্র, এগুলো যুক্ত থাকে। হুন্ডির ওপর স্বীকৃতি প্রদান করলে বা মূল্য পরিশোধ করলে হুন্ডির সঙ্গে যুক্ত দলিলগুলি স্বীকৃতিদাতাকে হস্তান্তর করা হয়, এরকম দলিলকে বলা হয় হচ্ছে তোমার ডকুমেন্টারি বিল, ঠিক আছে? তার মানে কি হয়, অনেক সময় যখন বাণিজ্যিক হুন্ডি হয় না, মানে বিল অফ এক্সচেঞ্জ যেটা হয়, তার সঙ্গে পণ্যের মালিকানার দলিলগুলোও দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো হুন্ডির ওপর এরকম স্বীকৃতি প্রদান করলে বা মূল্য পরিশোধ করলে হুন্ডির সঙ্গে যে দলিলটা যুক্ত থাকে তখন তাকে বলা হয় ডকুমেন্টারি বিল। এরকম একটা বিল আছে তোর, ধর ফিকটিসিয়াস বিল জিনিসটা কি, হুন্ডি লেখক মানে ড্রয়ার, ঠিক আছে? হুন্ডির লেখক মানে ড্রয়ার বা প্রাপক বা উভয়ের নামই যদি অলিক হয়, অলিক মানে বুঝিস তো, মানে বাস্তবে কোনো নামই নেই, মানে কল্পনা করলো, অলিক কল্পনা করলো, এরকম হলে তাকে বলে ফিকটিসিয়াস বিল। তারপর কি বলেছে, জয়েন্ট বিল বলছে কোনো বাণিজ্যিক হুন্ডি যখন 2 বা ততোধিক ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত হয়, যখন কোনো বিল 2 বা তার বেশি লোকের মধ্যে সাইন থাকে, 2 বা তার বেশি লোকের সাইন থাকে, অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তির ওপর হুন্ডিটি প্রস্তুত করা হয় এবং উক্ত 2 বা ততোধিক ব্যক্তি হুন্ডির ওপর একটা সাইন করে দেয়, তাকে বলা হয় জয়েন্ট বিল, ঠিক আছে? এগুলো জাস্ট এমনি একটু জেনে রাখ, আর কিছু নেই, বেশি কিছু করতে হবে না এখানে। অ্যাম্বিগিয়াস বিল, তো অ্যাম্বিগিয়াস বিলটা কি বলেছে, দলিল লেখার ত্রুটির কারণে, মানে দলিলটা যখন লেখা হয় না তখন ভুলের জন্য যদি দলিলটি প্রতিশ্রুতিপত্র বা বাণিজ্যিক হুন্ডি উভয় রূপেই গণ্য হয়ে থাকে তখন তাকে অ্যাম্বিগিয়াস বিল বলে। মানে আমি একটা দলিল লিখেছি, দলিলে কিছু ভুল হয়ে গেছে, সেই ভুলটা হওয়ার জন্য আমার এটা প্রমিসারি নোটও হয়ে যেতে পারে, বিলও হতে পারে, এরকম বিলটাকে, এরকম ভুলটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাম্বিগিয়াস বিল। মানে দুটোই হতে পারে, দুটোই মনে করতে পারে, দুটোই মনে হতে পারে। তা বলছে কি অ্যাকোমোডেশন বিল, অ্যাকোমোডেশন বিলের এক্সাম্পল দিয়ে দিই একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে ক তার বন্ধু খর কাছে 5,000 টাকা ধার চাইলো, ক মানে একজন পার্সন, একটা বন্ধু আর একটা বন্ধুর কাছে, ঠিক আছে, 5,000 টাকা ধার চাইলো, ঠিক আছে? কিন্তু খয়ের কাছে টাকা না থাকায়, বুঝতে পারলি তো, ক খর কাছে 5,000 টাকা ধার চাইলো, কিন্তু খয়ের কাছে টাকাই নেই, খয়ের কাছে টাকা না থাকায় সে ককে তার উপর 5,000 টাকার একটি হুন্ডি লিখতে বললো, 5,000 টাকার একটি হুন্ডি মানে বিল লিখতে বললো।
ক খয়ের ওপর একটি হুন্ডি লিখলো এবং খ তার উপর একটা স্বীকৃতি দিল। পরে ক বিলটি ব্যাংকে ভাঙিয়ে তার নগদ অর্থের প্রয়োজন মেটালো। এক্ষেত্রে হুন্ডিটিকে সাহায্যকারী হুন্ডি বলে। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? ক খ বাদ দিয়ে এমনি বুঝিয়ে দিচ্ছি তোকে। কারণ পূর্বের কোনো দেনা পাওনা ছাড়াই বিলটি তৈরি হয়েছে, ঠিক আছে? মেয়াদপূর্তির সময় ক খকে 5,000 টাকা পাঠিয়ে দেবে এবং খ হুন্ডিটি পরিশোধ করে দেবে। দেখ কি হয়েছে। আজকে ধর আমার কাছে আমার কোনো একটা বন্ধু টাকা ধারছে 10,000 টাকা, কিন্তু আমার কাছে এখন 10,000 টাকা নেই। আমি তখন বন্ধুটাকে বললাম তুই এক কাজ কর, আমার উপর একটা বিল লেখ। ও বিল লিখে আমাকে দিয়ে দিল। আমি বিলটা পড়লাম, পড়ে দেখে সাইন করে ওকে দিয়ে দিলাম। ও কি করলো, ও বিলটা ব্যাংকে চলে গেল, ব্যাংকের কাছ থেকে বিলটা ভাঙিয়ে নিল। বুঝতে পারলি তো? আর এটাই অ্যাকোমোডেশন বিল, এটাই সাহায্যকারী বিল। বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছে? গল্পটা বুঝতে পেরেছিস তো? এখানে কিন্তু বন্ধু তো আমাকে টাকা ধার চেয়েছিল, ও কিন্তু আমাকে টাকা পেতো না, এমনি ধার চেয়েছে। তাহলে বুঝতে পারলি এটাকে বলে অ্যাকোমোডেশন বিল। যে কোনো ব্যাংকে না, ধর আমার বন্ধু টাকা চেলো, বন্ধুকে আমি বিলটা লিখে দিয়ে দিলাম, মানে বন্ধু আমাকে বিলটা দিল, লিখে আমাকে দিল, আমি সাইন করে ওকে দিয়ে দিলাম। ও যে কোনো ব্যাংকে ওকে দেবে না। এবার দেখ, ব্যাংক তাদেরই দেবে যাদের সঙ্গে খুব ভালো পরিচয় আছে। বুঝতে পারলি ব্যাপারটা? বিল তো সবাইকে দেবে। হুট করে আমি একজন চলে গেল, তাকে একটা বিল নিয়ে চলে গেল, ওকে টাকা দিয়ে দেবে? সবাইকে দেবে না। নিশ্চয়ই সেই ব্যাংকের সঙ্গে ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকে ওর ভালো পরিচিতি আছে, তাহলেই দেবে। আমার কথাটা বোঝা গেল তো? তাহলে কি পড়লাম এখান দিয়ে? আমি বারবার বলছি, এত ইম্পর্টেন্ট নেই কিছু এই কোশ্চেনটা জাস্ট তোকে পড়তে, মানে জাস্ট বলে রাখলাম ক রকমের বিল অফ এক্সচেঞ্জ হয়, যে 8 রকমের বিল অফ এক্সচেঞ্জ হয় সেটা জাস্ট বললাম। হ্যাঁ, তবে কি পরীক্ষায় যখন তোরা এসএকিউ কোশ্চেনগুলো পড়বি, সেখানে হয়তো এই কোশ্চেন দিতে পারে, এখন যেটা বোঝালাম এই উদাহরণটা দিতে পারে, বলতে পারে অ্যাকোমোডেশন বিল কাকে বলে, 1 নম্বরে দিতে পারে। ব্যাস, এতগুলোর মধ্যে এইটাই ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট বলেই তো তোকে বলে দিল। আচ্ছা বলো দেখি অ্যাকোমোডেশন বিল কাকে বলে, 1 নম্বরে দিয়ে দিল। তাহলে তুই কাকে বলে বুঝতে পারলি ব্যাপারটা? কি বললাম, বোঝালাম? এবার তো তুই তোর বইয়েরটা পড়েই নিতে পারবি। হ্যাঁ স্যার, আচ্ছা এটাকেই তো অ্যাকোমোডেশন বিল বলে। এবার তোর বইতে লিখে দিয়েছে। তো দেখ, এবার একটা কোশ্চেন পড়বো, এই অ্যাকোমোডেশন বিল নিয়ে বললাম না, অ্যাকোমোডেশন বিল, সেই অ্যাকোমোডেশন বিল সংক্রান্ত কি কি নিয়ম কানুন আছে, অ্যাকোমোডেশন বিলের কি কি নিয়ম আছে। প্রথমে কিছুক্ষণ আগেই বললাম, দেখ বলছি এখানে কি বলেছে তোদের বইতে, বলছে 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 43 নম্বর ধারায় কি বলেছে? বলেছে যে সাহায্যকারী পক্ষ, অর্থাৎ যে সাহায্য করছে, ঠিক আছে, তার ধারকের কাছ থেকে বাণিজ্যিক হুন্ডির মেয়াদ পূর্তি হলে হুন্ডিতে উল্লিখিত অর্থ আদায় করতে পারবেন। দেখ ব্যাপারটা বুঝিয়ে দিই কি বলতে চেয়েছে। কিছুক্ষণ আগে ক আর খয়ের উদাহরণ বললাম না, ক আর খয়ের উদাহরণ কি বললাম? ধর আমার এক বন্ধু আমার কাছে এসে বললো 10,000 টাকা ধার চাই। আমি বললাম এখন তো আমার কাছে নেই। তখন আমি বললাম তাহলে তুই কাজ কর, তুই একটা লেটার লিখে আমাকে দে, আমি সাইন করে তোকে দিয়ে দিচ্ছি। আমি সাইন করে ওকে দিয়ে দিলাম, তার মানে ওর কাছে লেটারটা চলে গেল। ও টাকাটা নিশ্চয়ই যেখান থেকে খুশি ভাঙিয়ে নিতে পারে, ও ব্যাংকের থেকে ভাঙিয়ে নিতে পারে, বা ধর ওর কাছে কেউ টাকা চাইলে ওই বিলটা দিয়ে দিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি 3 মাস পর ও বলেছে 3 মাস পর টাকাটা শোধ করে দেবো। তাহলে 3 মাস পর আমি আমার বন্ধুর কাছে চলে যাবো, 3 মাস পর আমি আমার বন্ধুর কাছে চলে গিয়ে তো টাকাটা নিতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছিস তো? তো অ্যাকচুয়ালি ও যদি টাকাটা শোধ না করে, আমার কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করে, এখানে না বুঝতে পারলে অসুবিধা হয়ে যাবে। ধর আমি আবার প্রথম দিয়ে বলছি, আমার বন্ধু ধর আমাকে 10,000 টাকা ধার চেয়েছে, আমার কাছে টাকা নেই। আমি বললাম তুই একটা চিঠি লিখে আমাকে দে, আমি সাইন করে ওকে দিয়ে দিলাম। এবার ওর টাকার দরকার, ওটা নিয়ে ব্যাংকে চলে গেল, ব্যাস। তো আমাকে টাকাটা শোধ করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বন্ধু তো আমার থেকে টাকা ধার নিয়েছে, আমি কিন্তু বন্ধুর থেকে 10,000 টাকা পেয়ে যাব। কিন্তু বন্ধু যদি আমাকে টাকাটা না দেয়, ব্যাংকের টাকা কিন্তু আমাকেই শোধ করতে হবে। মানে অ্যাকচুয়ালি টাকাটা তো আমাকেই শোধ করতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বন্ধু আমার ওপর একটা 10,000 টাকা লিখেছে, 10,000 টাকা লেটার লিখেছে, ঠিক আছে তো? আমি বলি যে তুই আমার ওপর লেখ, আমার কাছে এখন টাকা নেই, আমি বলি তোকে 3 মাস পর টাকাটা দিয়ে দেবো। গল্পটা বুঝতে পারছিস নাকি বুঝতে পারছিস না? গল্পটা বোঝাটা খুব জরুরি, কিন্তু গল্পটা বোঝা খুব জরুরি। আমার এক বন্ধু, আমি আবার বারবার বলছি, আমার একটা বন্ধু আমার কাছে এসে বলছে 10,000 টাকা ধার লাগবে, ধার। ও কিন্তু আমাকে কোনো টাকা পেতো না, কিন্তু আমাকে ধার চাইলো, আমার কাছে এখন টাকা নেই। আমি বললাম তুই চিঠি লিখে আমাকে দে এবং লেখ, আমি 3 মাস পর তোকে টাকাটা দিতে পারবো। ও লিখলো, আমি সাইন করে ওকে দিয়ে দিলাম, ও ওই চিঠিটা ব্যাংকে দিয়ে দিল, ব্যাংক ওকে টাকা ভাঙিয়ে দিয়ে দিল। অ্যাকচুয়ালি ব্যাংক টাকাটা কার থেকে নেবে?
কি মনে হয় ব্যাংক টাকাটা কার থেকে নেবে? ব্যাংক কিন্তু যার ওপর বিল নেই, ব্যাংক আমার থেকে টাকা নেবে, ব্যাংক আমার থেকে টাকা নেবে, ঠিক আছে? তো ব্যাংক আমার কাছে টাকা নিতে চলে আসবে, আমি ব্যাংকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি কিন্তু আমার বন্ধুর থেকে টাকা পাওয়ার কথা, সেই বন্ধুর থেকে পরে টাকা নিয়ে নেবো। তো এখানে এটাই বলেছে। প্রথম পয়েন্টটা বুঝতে পারলি? প্রথমে এই পয়েন্টটাই ওরা বলতে চেয়েছে। বলছে ওই যে ক, এখানে বলছে ক যদি গকে হুন্ডিটি হস্তান্তর করে, এখানে বলি স্যার ক আর গটাকে, ক যদি গকে হুন্ডিটি ট্রান্সফার করে, ক মানে হচ্ছে বন্ধু, গ মানে ব্যাংক, বন্ধু যদি ব্যাংককে বিলটা দিয়ে দেয়, তাহলে মেয়াদ পত্রে যেদিন ম্যাচুরিটি ডেট সেই দিনে তাহলে বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? তো তাহলে কি বললাম, তাহলে ওই ধর আমার বন্ধুটা বিলটা দিয়ে দিয়েছে ব্যাংকে, মানে ব্যাংকে দিয়েছে, ব্যাংকের থেকে টাকাটা কালেক্ট করে নিয়েছে, কিন্তু ব্যাংক টাকাটা কার থেকে কালেক্ট করবে? ব্যাংক তো আমার থেকে টাকাটা কালেক্ট করবে, তাই না? এখানে সেটাই বলেছে, টাকাটা দিতে মানে তাই এই জন্য কিন্তু পরবর্তী সময় আমি আমার বন্ধুর থেকে টাকা পেয়ে যাবো, আমি যেটা বললাম সেটাই বলেছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট বলছে অ্যাকোমোডেটেড পার্টি হুন্ডির মেয়াদপূর্তি হলে, ঠিক আছে, মানে সাহায্যপ্রাপ্ত পক্ষ, অ্যাকোমোডেট পার্টি হুন্ডির মেয়াদপূর্তি হলে ওই হুন্ডির অর্থ পরিশোধ করতে, ঠিক আছে, বা সাহায্যকারী পক্ষকে ওই হুন্ডি পরিশোধের জন্য উপযুক্ত অর্থ পাঠাতে বাধ্য থাকবেন। যেই কথাগুলো বললাম সেটাই বলেছে, আর কি লয়ের ভাষায় বলেছে। বলেছে অ্যাকোমোডেটেড পার্টি মানে সাহায্যপ্রাপ্ত পক্ষ হুন্ডির যখন মেয়াদপূর্তি হবে, মানে বিলটা যখন ম্যাচুরিটি হবে, যেদিন বিলটা ম্যাচুরিটি হবে সেই দিন সাহায্যপ্রাপ্ত পক্ষ ওই হুন্ডির অর্থ পরিশোধ করতে, ঠিক আছে, সাহায্যপ্রাপ্ত মানে ওই হুন্ডির অর্থ পরিশোধ করতে বা সাহায্যকারী পক্ষকে ওই হুন্ডি পরিশোধের জন্য উপযুক্ত অর্থ পাঠাতে বাধ্য থাকবেন, এটাই বলতে চেয়েছে। 3 নম্বর বলেছে সাহায্যপ্রাপ্ত পক্ষ মেয়াদপূর্তির দিন পর্যন্ত নিজের কাছে যদি হুন্ডিটা রেখে দেয়, ধর আমার বন্ধু আমাকে 10,000 টাকা ধার চেয়েছে, তো আমার কাছে টাকা নেই, আমি বললাম তুই চিঠি লিখে আমাকে দিয়ে দিল, দিয়ে আমি মানে বিল হয়ে গেল, আমি সাইন করে ওকে দিয়ে দিলাম, মানে বিল হয়ে গেল। ও আবার ব্যাংক ফ্যাংক কাউকেই দেয়নি, ওর কাছে নিজের কাছেই রেখে দিয়েছে। যদি এরকম থাকে তাহলে কি হবে, ঠিক আছে? তাহলে ওই হুন্ডির অর্থ তিনি সাহায্যকারী পক্ষের কাছে দাবি করতে পারেন না। বোঝা গেল? এইগুলো হচ্ছে আইনের কথা মাথায় রাখতে হবে। তারা বলেছে 4 নম্বর বলেছে 1821 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের 59 ধারায় কি বলা হয়েছে? মেয়াদপূর্তির তারিখের পরেও সাহায্যকারী হুন্ডি হস্তান্তর করা যায়, মানে ম্যাচুরিটি ডেটের পরেও সাহায্যকারী হুন্ডি হস্তান্তর করা যায়। তারপর আরেকটা ধারা 76 নম্বর ধারায় কি বলেছে? সাহায্যকারী হুন্ডি পরিশোধের জন্য সাহায্যকারী হুন্ডি মানে বলতে যে অ্যাকোমোডেশন বিল, এটা পরিশোধের জন্য সাহায্যকারী পক্ষের নিকট উপস্থাপন না করা হলেও তিনি দায়মুক্ত হন না। লাস্ট 98 ধারায় কি বলেছে? সাহায্যকারী হুন্ডি প্রত্যাখ্যাত হলে এবং ধারকের নিকট প্রত্যাখ্যানের বিজ্ঞপ্তি না দিলেও পূর্ববর্তী পক্ষগণ দায়মুক্ত হন না। এই জিনিসগুলো তোকে পড়তে হবে। আর একটা লাস্ট বলেছিল এখানে, মানে তোর কি বলবো, এখানে কতগুলো মানে এখানে বলেছিল না কত রকমের বিল অফ এক্সচেঞ্জ হয়, তার মধ্যে একটা পয়েন্ট বাকি ছিল, সেটা হচ্ছে বিল ইন সেট। বিল ইন সেট জিনিসটা কি বলছে? বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিল ইন সেটটা একটা ফরেন বেস, তাই তো বলছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে হুন্ডি অনেক সময় দূরে পাঠাতে হয়। বৈদেশিক বাণিজ্য যদি দেশে বিদেশে লেনদেন করি তখন আমার সময় বিল কিন্তু এখন অনেক সময় দূরে পাঠাতে হয়, মানে বিদেশে পাঠাতে হয় বলে হুন্ডি পৌঁছতে দেরি হওয়ার বা পথের মধ্যে হুন্ডিতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। মানে যদি বৈদেশিক বাণিজ্য হয় তাহলে আমাকে বিল ইংল্যান্ডে পাঠাতে হচ্ছে, এবার বিল রাস্তায় যেতে যেতে বিল তো রাস্তায় হারাতেই পারে, বিল তো রাস্তায় হারিয়ে যেতেই পারে, ঠিক আছে, যার মারফত দেবো সে বিলটা হারিয়ে যেতে পারে। এই ঝুঁকিটা, এই রিস্কটার থেকে বাঁচার জন্য হুন্ডিটি একাধিক খণ্ডে তৈরি করে, মানে অনেকগুলো ভাগে ভাগে তৈরি করা হয়, এবং এই এক একটা খণ্ড আছে না পৃথক পৃথক গ্রাহককে পাঠানো হয়, এক একটা খণ্ড এক একটা গ্রাহককে পাঠানো হয়, ঠিক আছে? তো এরূপ হুন্ডিকে বলা হয় বিল ইন সেট, ঠিক আছে? এরকম হুন্ডিকে বলা হয় বিল ইন সেট, ব্যাস আর কিছুই নেই, কপি করে দেওয়া হয়, এটাই হচ্ছে বিল ইন সেট। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বলেছে।